হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে আরেকবার আমি বলে দিই। তো সামনে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে। তো মোটামুটি বা হয়তো বা জুন মাসে হতে চলেছে, মোটামুটি একটা খবর আছে। দেখা যাক, যদি বা জুন মাসে হয় তাহলে আমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। আমরা অলরেডি চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ ডিসকাস করছিলাম। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্রথম দিক থেকে তোমরা দেখতে থাকো। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই এমসিকিউ গুলো ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর জন্যই যে ইম্পর্টেন্ট এমনটা নয়। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এবং মেন্স এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই নাম্বার অফ কোশ্চেন ছাড়া। এই যে কোশ্চেন গুলো, এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসিএস এর মেন্স এর জন্য বা অন্যান্য পরীক্ষা যেখানে ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো তোমরা প্রথম দিক থেকে তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা প্রথম দিক থেকে দেখছো, তো তোমাদের কেমন লাগছে তোমরা চাইলে নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমরা যে টপিকের উপরে আলোচনা করব, ল্যান্ড রিফর্ম এবং এগ্রিকালচার, ডাব্লিউবিসিএস এর মেন্সে এবং ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে। ওকে, তো এই জন্য আমাদের এটা ভালো করে করতে হবে। আচ্ছা কাছা কোয়েশ্চেন্স আসে। আবারও তাই দুটো সেশনে থাকবে 25টা করে 50টা এমসিকিউ আমরা ডিসকাস করব। ঠিক আছে, চলো শুরু করি। কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে which of the following was not a main objective of land reform in India? ওকে, চলো আমি গল্প করে করে তোমাদেরকে বলছি। তোমাদের কাজ হবে কি, খাতা এবং পেনটা নিয়ে তোমরা বসবে, গল্পে গল্পে তোমাদের যেই কথাগুলো বলবো তোমরা ওগুলো নোট করে করে যাবে। ঠিক আছে, আর কিছু কিছু টাস্ক আমি মাঝখানে দেবো, যে টাস্কগুলো তোমরা চাইলে তো কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি তুমি মনে করো যে তুমি কমেন্ট বক্সে জানাতে কমফোর্টেবল ফিল করো না, ইটস ওকে, নিজে অন্তত আনসারটা কি হবে একটু খুঁজে নিয়ে খাতাতে লিখে রাখবে। ঠিক আছে, চলো দেখো ল্যান্ড রিফর্ম করা হয়েছিল কেন। আমরা দেখতে পাবো যে আমাদের সময় একটা কলোনিয়াল পিরিয়ড ছিল, রাইট? তো সেই সময় ইকোনমিক্যালি আমাদের দেশে যারা কমন পাবলিক যারা ছিল সেই সময়, তো তারা খুবই স্ট্রেসে ছিল। সেই সময় জমিদার ছিল। তাহলে যারা কমন পিপল যারা, তাদের মধ্যে আমরা দেখবো যে ডিপিএসপি তে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস একটা কনসেপ্ট ছিল, রাইট? তাহলে ল্যান্ড গুলোকে যদি আমরা ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে অনেকগুলো কাজ হবে। প্রথম কথা, এই জমিদার শ্রেণী যারা আছে তাদের বিলোপ হবে, নাম্বার 1। নাম্বার 2, যে জমিদার যার সঙ্গে জমির কোনো সম্পর্ক নেই, আবার যে চাষ করে যাকে আমরা রায়ত বলি, ভাগ চাষি বলি, তারা চাষ করে, তাদের আবার জমির অধিকার নেই। তাদেরকে যদি আমরা জমির অধিকার দিতে পারি তাহলে কি হবে, নিজের জমিতে একজন কৃষক সে দরদ দিয়ে চাষ করতে পারবে, দেশের প্রোডাক্টিভিটি বাড়বে, তাতে ফুড সিকিউরিটি বেটারমেন্ট হবে। ওকে, এবং তার সাথে সাথে ইকোনমিক ইকুয়ালিটি প্রমোট হবে, সোশ্যাল জাস্টিস প্রমোট হবে এবং পভার্টিকেও আমরা ইরাডিকেট করতে পারবো। তো এতগুলো পজিটিভ জিনিসগুলো যখন এসেছে, তো তখন আমরা ল্যান্ড রিফর্মের কথা ভেবেছিলাম। এবং তোমরা নিশ্চয়ই জানো, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1951-এ, যেখানে আমরা 9 শিডিউল করেছিলাম এবং সেই অনুযায়ী আর্টিকেল 31B তে 9 শিডিউল, তাই না, ল্যান্ড রিফর্ম, যে অ্যাবলিশন অফ জমিদারি আমরা কি করলাম, সেখানে আমরা অ্যাড করলাম, রাইট? এবং তারপর থেকে আমরা দেখবো যে ল্যান্ড রিফর্মের, এবারে তোমার একটা কথা বলে রাখি, ল্যান্ড এটা কিন্তু একটা স্টেট লিস্টের মামলা। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। ল্যান্ড কিন্তু একটা স্টেট লিস্টের মামলা এবং ল্যান্ড রিলেটেড যে ট্যাক্স যা হবে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টই কালেক্ট করে। ওকে, তো বাই দ্য ওয়ে এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট আ মেইন অবজেক্টিভ অফ ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া? কোনটা প্রধান অবজেক্টিভ ছিল না? অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, মানে কি, যে মধ্যস্বত্বা। কারা ছিল ইন্টারমিডিয়ারিজ? কারা ছিল না, এই জমিদার যারা, তারা। তাহলে তাদেরকে অ্যাবলিশ করবো, এখনই তো বললাম আমি, অবভিয়াসলি হবে, রাইট? ল্যান্ড সিলিং মানে কি, যে একজন ব্যক্তির প্রচুর ল্যান্ড আছে কিন্তু বলে দেওয়া হলো যে এর বেশি ল্যান্ড তুমি রাখতে পারবে না, একটা ম্যাক্সিমাম ল্যান্ড এই, তার বেশি তুমি রাখতে পারবে না। এবার যা উদ্বৃত্ত ল্যান্ড যা হবে সেইগুলো যারা রায়ত আছে, ভাগ চাষি যারা আছে, তাদের মধ্যে আমরা কি করবো, ডিস্ট্রিবিউট করে দেবো। ওকে, আর কি বলেছে, এনকারেজিং আরবানাইজেশন, আর বলছে কনসোলিডেশন অফ হোল্ডিংস। আচ্ছা, কনসোলিডেশন অফ হোল্ডিংস মানে কি? মানে হচ্ছে ছোট ছোট টুকরো ল্যান্ড আছে, এগুলোকে আমরা কি করব, সব এক জায়গায় করে একটা বড় ল্যান্ড হবে। তাতে কি হবে না, এখানে HYV সিডস, তারপর তোমাদের হাইলি মেশিন, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো, অ্যাজ ওয়েল প্রোডাক্টিভিটি আমার বাড়বে, যেগুলোকে আমরা পরবর্তীকালে কোঅপারেটিভ ফার্মিং হিসেবে জানতাম। তাহলে ওই সবকটাই হবে, বাট হবে না কোনটা, এনকারেজিং আরবানাইজেশন, রাইট? সি ইজ দ্য রাইট আনসার। যে কথাগুলো বললাম একটু মাথায় রাখো। Urbanization was never an objective of land reforms. The key goals were abolishing zamindars, number 1, মনে রাখবে,
নাম্বার 2 কি বলছে, ইমপ্লিমেন্টিং ল্যান্ড সিলিংস, তারপর কি প্রোটেক্টিং টেনেন্টস, যারা ভাগ চাষি যারা ছিল তাদেরকে তারা যখন তখন যাতে উচ্ছেদ করতে না পারে, একটা সিকিউরিটি টেনিওর নিশ্চিত করা, হ্যাঁ, কতটা তারা ট্যাক্স দেবে সেটাও ম্যাক্সিমাম ঠিক করা, এবং কনসলিডেশন এন্ড মানে কি যাতে ফ্র্যাগমেন্টেশন, ল্যান্ডের ফ্র্যাগমেন্টেশন যাতে না হয় সেদিকে আমরা ধ্যান দেবো। তো এইগুলোই ছিল মেন গল্প। পরবর্তী প্রশ্ন কি বলছে, which of the following land reform measures directly aimed at protecting the rights of tenants? তো বলছে নিচের কোনটা একজন টেনেন্টের রাইট কে প্রোটেক্ট করার জন্য বানানো হয়েছিল ল্যান্ড রিফর্মস এর জন্য। তাহলে টেনেন্ট মানে কে, যে হচ্ছে চাষি, চাষির রাইট কে প্রোটেকশন দেবে। অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ না, হবে না। সিলিং অন ল্যান্ড হোল্ডিং, টেনেন্সি রিফর্ম, একদমই ঠিক। যেই অনুযায়ী বলা হলো কি একজন ব্যক্তিকে, তাকে একটা মানে যিনি বাঘ চাষি আছে, একটা সিকিউরিটি টেনিওর তাকে দেওয়া হলো, এবং তার সাথে সাথে সে কতটা ট্যাক্স আকারে পেমেন্ট করবে সেটাও কিন্তু ঠিক করে দেওয়া হলো। বুঝতে পারলে? টেনেন্সি রিফর্ম আর ইন্ট্রোডিউস টু রেগুলেট রেন্ট, গিভ সিকিউরিটি অফ টেনিওর এন্ড প্রিভেন্ট কি বলছে এভিকশন অফ টেনেন্টস। ঠিক আছে, মাথায় রাখবো আমরা। পরবর্তী প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ ল্যান্ড টু দ্য টিলার ওয়াজ লিঙ্কড প্রাইমারিলি উইথ, তাই কি বলছে ল্যান্ড টু দা বলছে কি নাঙ্গল যার জমিদার, এর সঙ্গে কার রিলেটেড? স্বাভাবিক, তো নাঙ্গল যার জমিদার এটা আমাদের পশ্চিমবঙ্গেই সেই সময় যারা লেফটিস্ট যে গভর্নমেন্ট যখন তারা ক্ষমতায় আসে, এই স্লোগানটা তখন খুব জনপ্রিয়তা লাভ করেছিল। তো এর সঙ্গে কার রিলেটেড? টেনেন্সি রিফর্মের সঙ্গে রিলেটেড। ওকে, যে না যার নাঙ্গল হবে, অ্যাকচুয়ালি যার নাঙ্গল সেই অ্যাকচুয়ালি জমির মালিক, তাকেই জমি দেওয়া হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ওয়ান অফ দ্য প্রবলেমস ফেসড ইন ইমপ্লিমেন্টিং সিলিং লজ। তো বলছে সিলিং লজ মানে বুঝতে পারছো যে একজন ব্যক্তি যে ম্যাক্সিমাম কতটা জমি রাখতে পারবে সেইটা রিলেটেড। যখন ইমপ্লিমেন্ট করতে যাওয়া হচ্ছে তো নিচের কোনটা একটা সমস্যা ক্রিয়েট করেছিল? ল্যাক অফ ল্যান্ড রেকর্ড, বলছে ল্যান্ড রেকর্ড ঠিকঠাক করে নেই, এক্সেস অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, ওভার সাপ্লাই অফ লেবার, ওভার এস্টিমেশন অফ এগ্রিকালচারাল আউটপুট। কি হবে অ্যান্সার? জমির রেকর্ড ঠিকঠাক করে নেই। ঠিক আছে, এটাই ছিল অন্যতম একটা প্রধান সমস্যা। সো এ ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো কি বলছে, বলছে ইনকমপ্লিট অর ইনঅ্যাকুরেট ল্যান্ড রেকর্ডস মেড ইট ডিফিকাল্ট টু আইডেন্টিফাই সারপ্লাস ল্যান্ড আন্ডার দ্য সিলিং লস। ঠিক আছে, বেসিক্যালি এটাই ছিল একটা অন্যতম প্রধান সমস্যা। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম বেনামি ট্রান্সফার্স ইন ল্যান্ড রিফর্ম কনটেক্সট রেফার টু। বেনামি মানে কি? তো বলছে যে মোটামুটি ল্যান্ড গিভেন অন রেন্ট, তো বলছে ল্যান্ড যদি রেন্টে দেওয়া হয় তাকে কি বেনামি ট্রান্সফার বলবো? তা তো নয়। ল্যান্ড ইন দ্য নেম অফ ফিক্সিয়াস পারসন, তাই তো, ফিক্সিয়াস পারসন মানে একজন ব্যক্তি, মানে আমি একজন ফলস বা একজন জমিটা আমার কিন্তু আমি একজন অন্য কোনো ব্যক্তির নামে করে দিলাম, এটাই তো বেনামি ট্রান্সফার, রাইট? বি ইজ দ্য রাইট আনসার। ওকে ওকে, তাহলে কি বলছে দেখো, বেনামি ট্রান্সফার আর ল্যান্ড রেজিস্টার্ড আন্ডার ফলস অর প্রক্সি নেমস টু ইভেড সিলিং লস। বুঝতে পারছো? নেক্সট বলছে কি হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং রিফর্মস ইজ এইমড অ্যাট রিডিউসিং ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন। তো বলছে নিচের কোন রিফর্মটার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এটা যে জমি যাতে প্রচুর পরিমাণে বিভক্ত না হয়ে যায়, বোঝাচ্ছে যাতে না হয়। ওকে, সেই দিকে ধ্যান দিয়েছে। কিভাবে? তাহলে যদি আমি ভাগ করতে না চাই তাহলে কি করব? ছোট ছোট জমিগুলো যাতে কনসলিডেট করা যায়, দিয়ে যাতে একটা বড় জমিতে কনভার্ট করা যায় সেই দিকে ধ্যান দেবো, রাইট? বলছে টেনেন্সি রেগুলেশন করব, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ করব, কনসলিডেশন অফ হোল্ডিং। ইয়েস, তাই না, যে হোল্ডিং গুলো যেগুলো ফ্র্যাগমেন্টেড অবস্থায় রয়েছে সেগুলোকে যদি আমরা যদি কনসলিডেট করতে পারি থ্রু কোঅপারেটিভ ফার্মিং, এটা কিন্তু খুবই ভারতবর্ষে খুব একটা জনপ্রিয়তা লাভ করেছে এমনটা কিন্তু নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউড ল্যান্ড রিফর্ম লজ টু ওভাররাইড ফান্ডামেন্টাল রাইটস। ওকে, তো বলছে নিচের কোন আর্টিকেলটা, বলছে হুইচ অফ দ্য আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউড ল্যান্ড রিফর্ম লজ টু ওভাররাইড ফান্ডামেন্টাল রাইট। মানে ফান্ডামেন্ট আমাদের দেখো সেই সময় ছিল রাইট টু প্রপার্টি একটা মৌলিক অধিকার ছিল, ভাবো। তাহলে ওই সময় যদি ল্যান্ড রিফর্ম যখন আমরা করা হচ্ছিল তাহলে তার ফান্ডামেন্টাল একটা ভায়োলেট হচ্ছিল। তো বলছে সেই ফান্ডামেন্টাল রাইটকে তার রেস্ট্রিকশনের জন্য কোন আর্টিকেলটা আমরা অ্যাড করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আর্টিকেল 31A। ওকে, দিস ইজ দ্য রাইট আনসার থ্রু ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
ওকে, থ্রু ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হয়েছিল কবে? 1951 সালে। ঠিক আছে, মনে রাখবো আমরা। পরবর্তী প্রশ্ন চলো। বলছে দ্য ফার্স্ট 5-year প্ল্যান গিভ হাইয়েস্ট প্রায়োরিটি টু। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার উপরে প্রায়োরিটি দিয়েছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে, এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড রিফর্ম। ঠিক, পরবর্তী প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং ল্যান্ড সিলিং লেজিসলেশন। ল্যান্ড সিলিং এর লেজিসলেশন রিলেটেড নিজের কোনটা ঠিক সেটা জানতে চেয়েছে। বলছি ইট অ্যালোড ল্যান্ডলর্ডস টু ওন আনলিমিটেড ল্যান্ড। আনলিমিটেড ল্যান্ড কি আমাদের দেশে আছে? কোনো পৃথিবীতে কোথাও নেই, কারণ ল্যান্ড হচ্ছে খুব লিমিটেড রিসোর্স। ওকে, ল্যান্ডকে তো আমরা উৎপাদন করতে পারি না, তো এটা ইটসেলফ স্টেটমেন্টটাই ভুল। বলছে ইট প্রমোটেড অ্যাবসেন্স ল্যান্ডলর্ডিজম। ইট প্রমোটেড অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডিজম, সরি। It fixed the maximum land and individual could own. Which of the following is true regarding land ceiling? তাই তো, এটাই তো হবে। It fixed the maximum land and individual could own. সেটাই তো, এটাই তো ল্যান্ড সিলিং, যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম কতটা জমি রাখতে পারে, সেটাই হচ্ছে ল্যান্ড সিলিং। পরবর্তী প্রশ্ন বলছে হু অ্যামং দ্য ফলোইং চেয়ার দ্য কমিটি অন ল্যান্ড রিফর্মস ইন 1970। 1970 সালে যখন ল্যান্ড রিফর্ম কমিটি গঠন করা হয়েছিল, তাকে চেয়ার করেছিল কে? এটা হচ্ছে কথা, চেয়ার করেছিল এন.জি. রঙ্গ। ঠিক আছে, এন.জি. রঙ্গ কমিটি, দ্য ন্যাশনাল কমিশন অন এগ্রিকালচারাল কমিটি অন ল্যান্ড রিফর্ম, যেটা চেয়ার করেছিল কে? এন.জি. রঙ্গ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। Which of the following is a limitation of the tenancy reform implementation? তো বলছে যে টেনেন্সি রিফর্মের ইমপ্লিমেন্টেশনের নিচের লিমিটেশন কোনটা ছিল? ওকে, হাই কস্ট অফ ইমপ্লিমেন্টেশন, না মোটেই নয়। তারপরে কি বলছে? ল্যাক অফ পলিটিক্যাল উইল, আচ্ছা হাতে থাকুক। ওভার সাপ্লাই অফ ল্যান্ডলেস লেবার, ওভার সাপ্লাই অফ ল্যান্ডলেস লেবার, সাবসিডি উইথড্রয়াল বাই স্টেট। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ লিমিটেশন অফ দ্য টেনেন্সি রিফর্ম? ল্যাক অফ পলিটিক্যাল উইল। বেসিক্যালি লোকজন প্রচুর পরিমাণে বেনামি ট্রান্সফার করে দেওয়ার ফলে যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সেটা হয়নি, তো হিউজ লেভেলের ঘাবলা হয়েছিল, বুঝলে? পরবর্তী প্রশ্ন, দ্য জমিনদারি অ্যাবলিশন লজ প্রাইমারিলি এইমড অ্যাট। তো বলছে জমিনদারি অ্যাবলিশন লটা প্রাথমিকভাবে নিচের কোনটাকে এম করে বানানো হয়েছিল? ওকে, কি? রিমুভ ইন্টারমিডিয়ারিজ বিটুইন দ্য স্টেট অ্যান্ড টিলার্স, তাই না? চাষি এবং স্টেটে, রাষ্ট্রের মাঝখানে ওই যে জমিদার যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই লটা বানানো হয়েছিল। ঠিক, পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ আ ডাইরেক্ট বেনিফিট অফ ল্যান্ড সিলিং লজ? তো বলছে কোনটা একটা সরাসরি বেনিফিট ছিল ল্যান্ড সিলিং ল এর? কোনটা সরাসরি বেনিফিট ছিল জানতে চেয়েছে। ইন্ট্রোডাকশন অফ HYV সিটস, এটা কি সরাসরি ছিল? রিডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস ল্যান্ড, এক্স্যাক্টলি এটাই তো ছিল সরাসরি, যে ল্যান্ড সিলিং করে উদ্বৃত্ত যা ল্যান্ড হবে সেই ল্যান্ডটাকে আমরা কি করব? রিডিস্ট্রিবিউট করে দেবো, এই তো ছিল। পরবর্তী প্রশ্ন, ইন দ্য কনটেক্সট অফ ল্যান্ড রিফর্ম কনসলিডেশন অফ হোল্ডিংস মিনস। কনসলিডেশন অফ হোল্ডিংস মানে কি সেটা জানতে চেয়েছে। মানে কি? ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেড ল্যান্ড যেগুলো আছে সেগুলোকে আমরা কি করব? আমরা জোড়া লাগিয়ে দেবো, রাইট? তারপরে কি বলছে? মার্জিং ফ্র্যাগমেন্টেড প্লটস ইনটু ওয়ান ইউনিট, এটাকেই বলবো আমরা। ঠিক, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নি চলো। বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন্স দ্য অবজেক্টিভ অফ ইনক্লুডিং ল্যান্ড রিফর্ম লজ ইন দ্য 9th schedule? Which of the following best explains the objective of including land reform law in 9th schedule? তো 9th schedule ল্যান্ড রিফর্ম লটাকে ইনক্লুড করার প্রধান অবজেক্টিভ কি ছিল? একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই, শোনো। এই 9th schedule-টাই বা বানানো কেন হয়েছিল? তোমরা জানো, যারা তোমরা পলিটি পড়েছো তারা ডেফিনেটলি এটা জানো, ডেফিনেটলি জানবে। দেখো, সেই সময় রাইট টু প্রপার্টি একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, এবং তোমরা নিশ্চয়ই জানো যে রমেশ থাপার কেস, চম্পাকাম দরাইরাজন কেস তখন অলরেডি হয়ে গেছিল। তাহলে এই কেসগুলো যখন ভার্ডিক্ট আসে তখন এটুকু তো বোঝা গেছিল যে নিয়ার ফিউচারে যদি আমরা এরকম কিছু বানাই, ডিপিএসপি রিলেটেড কিছু, যেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হবে, মন দিয়ে শুনবে কথাগুলো, তাহলে সেক্ষেত্রে যতবারই কোর্টে যাবে ততবারই কোর্ট কি করবে না ফান্ডামেন্টাল রাইটকে প্রিভেল রাখবে ওভার ডিপিএসপি, রাইট? ল্যান্ড রিফর্ম
এটা কিন্তু ডিপিএসপি থেকে ইনফ্লুয়েন্স হয়ে লাগু করা একটা অ্যাক্ট, তোমার ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস। তো ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা করতে গিয়ে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হবে। তাহলে আমার প্রোটেকশন কি? অলরেডি তখন দুখানে কেসের ভার্ডিক্ট এসে গেছিল, তখন পার্লামেন্ট করলেন কি, যে একটা নতুন করে আর্টিকেল বানানো হলো, আর্টিকেল 31A 31B, এবং 9 শিডিউল বানানো হলো। 8খানা শিডিউল ছিল অরিজিনালি কনস্টিটিউশনে, 9 শিডিউল বানিয়ে বলা হলো যে 9 শিডিউল এটা কিন্তু জুডিশিয়াল রিভিউর আওতায় আসবে না। মানে যদি 9 শিডিউল রিলেটেড বা কোনো একটা সাবজেক্ট ম্যাটার সেটাকে যদি 9 শিডিউলের আন্ডারে প্লেস করে দেওয়া হয়, তাহলে সেটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। বোঝা গেল? তো এই ল্যান্ড রিফর্মটাকে যাতে আমরা করতে পারি, সেই কারণে তৎকালীন সময় এটাকে পার্লামেন্ট কি করেছিল, ল্যান্ড রিফর্ম লটাকে 9 শিডিউলে ঢুকিয়ে দিয়েছিল। এবং শুধু তাই নয়, সেই স্টেটগুলো যারা বানিয়েছিল সবই 9 শিডিউলে ঢুকিয়ে দিয়েছে। আমি অলরেডি বললাম যে ল্যান্ড কিন্তু এটা স্টেট লিস্টের মামলা। ওকে, বেশ। তাহলে কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন দ্য অবজেক্টিভ অফ ইনক্লুডিং। তো আশা করি তোমরা বুঝেছো কি বলছে, টু প্রোটেক্ট দিস লজ ফ্রম বিং চ্যালেঞ্জড ইন কোর্টস। ঠিক আছে, তো সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি। The implementation of sealing laws led to significant land redistribution in which of the following states? The implementation of sealing of laws, আচ্ছা দেখো, led to significant land redistribution in which of the following state? কোন কোন জায়গায় হয়েছিল? সেই সময় দেখা গেছিল যে যে জায়গাগুলোতে মোটামুটি লেফটিস্ট গভর্নমেন্ট যে জায়গাগুলো ক্ষমতায় ছিল, সেখানে কিন্তু এটা মোটামুটি ভালো মতো ভাবে হয়েছিল, আদারওয়াইজ কোথাও হয়নি। দ্যাট ইজ কেরালা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপারেশন বর্গা তোমরা নিশ্চয়ই জানো। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন্স দ্য ফেলিওর অফ টেনেন্সি রেকর্ডস মেইনটেনেন্স? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন্স দ্য ফেলিওর অফ টেনেন্সি রেকর্ডস মেইনটেনেন্স? বেস্ট এক্সপ্লেন্স দ্য ফেলিওর অফ টেনেন্সি রেকর্ডস। ওকে, তো কোনটা বেস্ট ডেসক্রাইব করে যে ফেলিওর অফ টেনেন্সি রেকর্ডস মেইনটেনেন্স? Tenants were unwilling to be documented. Landlords were cooperative. High levels of urban migration. State did not prioritize updating records. Yes, state did not prioritize updating records. এখন যদি দেখো, এখন ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, যে জায়গার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিলে বলে দেবে জায়গাটা কার নামে আছে, কবে বিক্রি হয়েছে, ট্যাক্স আদৌ বাকি আছে কিনা, সমস্ত কিছু। তো দিস ইজ দ্য রাইট আনসার, ডি ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে দেখি। বলছে ল্যান্ড রিডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া ওয়াজ মেইনলি ইন্টেন্ডেড টু। বলছে ল্যান্ড রিডিস্ট্রিবিউশন ইন্ডিয়াতে করা হয়েছিল প্রধানত কি কারণে? কেন বলতো, একটু আগে বললাম প্রমোট রিয়েল এস্টেট বিজনেস, এইটার জন্য করা হয়েছিল? মোটে না। রিডিউস ইকোনমিক ইনইকুয়ালিটি ইন রুরাল এরিয়া, একটু আগেই বলেছিলাম যে ল্যান্ড রিফর্ম করার প্রধান উদ্দেশ্যই কি ছিল? এনকারেজ কন্ট্রাক্ট ফার্মিং, তারপরে কি বলছে, মডার্নাইজ দ্য আরবান ল্যান্ড মার্কেট। তা তো নয়, কোনোটাই নয়। দিস বি ইজ দ্য রাইট আনসার। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস? তো বলছে হোয়াট ইজ দ্য কি বেনিফিট। তো ল্যান্ড হোল্ডিং কে কনসলিডেশন করে প্রধান বেনিফিট কি হয়েছে? দেখো একটা কথা, আগে তোমরা যারা গ্রামে থাকো তোমরা নিশ্চয়ই জানবে, এই একটা প্লট, বিরাট বড় একটা প্লট আছে, যেটাকে টুকরো টুকরো অনেকগুলো ভাঙা আছে, ধরে নাও, ঠিক আছে, এবং ভাঙা আছে। এবার এই জমিগুলো এরকম স্কোয়ার শেপ নাও হতে পারে, কোনটা এরকম হতে পারে, তাই না, কোনটা এরকম হতে পারে, কেমন কেমন সব থাকে তোমরা জানো। এবার এই আল দিয়ে জমিগুলোকে যখন একজনের জমি আর একজনের জমি থেকে যখন, যে আমার জমি এটা, ওর জমি এটা বলতে গেলে কি আল দিতে হয়। তাহলে আল দিয়ে কতটা জায়গা নষ্ট হয় ভাবো। তোমাদের অঙ্কে দেয় না যে একজন ব্যক্তির এতটা জমি রয়েছে, দেয় না, তিনি জমির চারিদিকে 2 ফুট করে তিনি আল দিলেন, তাই না, ভাবো কতটা জমি তার নষ্ট হলো। তো এই জমিতে তো প্রোডাক্টিভিটি কাজে লাগলো না। কিন্তু আমরা যদি কি করি, এই মাঝখানের এই আলগুলোকে যদি তুলে দিই, দিয়ে যদি একটা বড় প্লট পাইতাম, তাহলে কি হতো? প্রথমত যে এই জায়গাতে খুব মডার্ন টেকনোলজি ইউজ করে চাষাবাদ করা যাবে, নাম্বার 1। 2 নম্বর কথা,
যেই জমিগুলো যাদের তারা সবাই যদি কম্বাইন্ড হয়ে যায়, কোনো একজন ব্যক্তি চাষ করার থেকে সবাই মিলে আমরা চাষ করি আনন্দে, ছিল না? তো তাহলে যে আনন্দে চাষ করছি তাতে কি হবে? নাম্বার ওয়ান, টোটাল প্রোডাকশন কস্ট সেটা কিন্তু কমে যাবে। আর কি হবে না, প্রোডাকশন কস্ট যদি কমে যায়, তাহলে যদি একই দামেও বিক্রি করে তাহলে তার প্রফিট মার্জিন আগের থেকে বেড়ে যাবে। ফলে কোঅপারেটিভ ফার্মিং এর ফলে কি হয়, অ্যাডভান্স টেকনোলজির সাথে সাথে প্রোডাকশন কস্ট কমে এবং অ্যাজ এ হোল প্রোডাকশন বাড়ে, ফলে ইকোনমিক বেনিফিটটা সবার হয়। তো এটা হয়। ওকে, তো কি বলছে, হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং? ইনক্রিজ ইন ল্যান্ড সেলিং হবে কি, ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট, এফিসিয়েন্ট ইউজ অফ ল্যান্ড অ্যান্ড ইনপুটস, ঠিক আছে? আর কি বলছে, রাইজ ইন রিয়েল এস্টেট প্রাইস। তো ডেফিনেটলি এটা হবে না, সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন চলো, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইবস আ মার্জিনাল ফার্মার? মার্জিনাল ফার্মার কাকে বলে? রিসেন্টলি একটা ডেটা বলছে আমাদের দেশের টোটাল যারা ফার্মার রয়েছে, মার্জিনাল ফার্মার কত জানো? 96%। ভাবো, 96% ফার্মার হচ্ছে মার্জিনাল ফার্মার আমাদের দেশে। আমি এই ডেটা তোমাদেরকে বলছি 2025-26-এ একটা ডেটা রিলিজ হয়েছিল, সেখান থেকে বলছি। ভাবো, 96% ফার্মার মার্জিনাল ফার্মার। আর এখন ফার্মিং এর সঙ্গে বা এগ্রিকালচারের সঙ্গে রিলেটেড পপুলেশন কত? লাস্ট ডেটা বেরিয়েছে, মাসখানিক আগেই বেরিয়েছে, লাস্ট পেপারেই পড়েছিলাম। রাইট নাও এখন এনগেজ আছে 43%। এবার ভগবান জানে পিএসসি ওরা তো কোশ্চেন টুকবে, কোশ্চেন টুকতে গিয়ে নিশ্চয়ই ওরা দেবে সেই মোর দেন 50%। আদিকালের কোশ্চেন, আনসারটাও দেখা থাকবে মোর দেন 50%, তাই নেবে। কিন্তু ডেটা কিন্তু তা বলে না বাবা। আর আমি ডেটা যেটা বলছি এটা অথেন্টিক ডেটা, এটা আমি পাবলিশ করিনি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিশ করেছে, প্রেস ইনফরমেশন ব্যুরো কোন একটা মিনিস্ট্রি থেকে পাবলিশ করেছে। ওকে, তো 43%, মাথায় রাখবে এই কথাগুলো। বাকি পিএসসি ঠিক আনসার দেবে, ভুল আনসার দেবে, তার দায়িত্ব আমার নয়, কিন্তু তুমি ঠিকটা পড়ে যাও। বড় কথা হচ্ছে এটা, যে এইটা ঠিক। এমনও হতে পারে যে পিএসসি কিন্তু ওরকম দিল, আচ্ছা আগে দিক কোশ্চেনটা, জেনারেলি এই কোশ্চেন গুলো দেয়, ঠিক আছে? মাথায় রাখো যে এখন এইটা আছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইবস আ মার্জিনাল ফার্মার? তা কাকে বলে? যার লেস দেন 1 হেক্টর ল্যান্ড আছে। মাথায় রাখবে, যার লেস দেন 1 হেক্টর ল্যান্ড আছে তাকে আমরা বলবো মার্জিনাল ফার্মার। তাহলে কোথায় আছে দেখা যাক। বলছে ওনার্স মোর দেন 5 হেক্টর অফ ল্যান্ড হবে, কাল্টিভেটার্স ল্যান্ড ওন বাই আদার্স ওনার লেস দেন 1 হেক্টর অফ ল্যান্ড। সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, ওয়ান রিজন ফর ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন ইন ইন্ডিয়া ইজ? তো ভারতবর্ষে ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ কি? একটা কারণ জানতে চেয়েছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমাদের মতো দেশে বলছে কি হাম দো হামারি দো, এই তো কথা, হাম দো হামারি দো। চলো এই দুজন হলো, এর আবার দুজন হলো, এর আবার দুজন হলো, এর আবার দুজন হলো, এর আবার দুজন হলো। তাহলে যদি প্রপার্টি না বাড়ে তাহলে একটা জমি কতবার টুকরো হবে? ভাবো, কতবার টুকরো হবে। শেষে শুধু বাড়ি করার মতোই হয়তো জায়গা থাকবে, কারুর সেটাও জোটে না, তাই তো? তাহলে এটা একটা অন্যতম প্রধান কারণ। দেখা যাক এখানে কি বলেছে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেনশনের জন্য, কোঅপারেটিভ ফার্মিং এর জন্য, ইনহেরিটেন্স লজ আন্ডার ফ্যামিলি ওনারশিপ। তো বুঝতেই পারছো আশা করি, জমি জমা সংক্রান্ত গন্ডগোল গ্রাম তথা শহরে এটা খুবই কমন একটা জিনিস, এটাই হচ্ছে অন্যতম একটা প্রধান কারণ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি। দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া প্রাইমারিলি ফোকাসড অন। তো গ্রিন রেভলিউশন, দেখো গ্রিন রেভলিউশন হয়েছিল কেন, একটা ছোট্ট গল্প তোমাদের বলি, মন দিয়ে শুনবে। দেখো ইনিশিয়ালি, আমি ছোট্ট করে বলছি, ইনিশিয়ালি আমরা কি করতাম, ফুড গ্রেন ইম্পোর্ট করতাম। যেমন তোমরা নিশ্চয়ই PL480 নাম শুনে থাকবে। PL480 কি? আচ্ছা এটা কিন্তু PIL নয়, মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়, ঠিক আছে? PL480 হচ্ছে আমেরিকা থেকে ইন্ডিয়া কি করতো, ফুড গ্রেন ইম্পোর্ট করতো, স্পেসিফিক্যালি হুইট ইম্পোর্ট করতো। একটা কথা তুমি বলো, যদি আমরা ইম্পোর্ট করি তাহলে কি হবে না, আমাদের দেশ থেকে কি হবে, ফরেন কারেন্সি বেরিয়ে যাবে। স্পেসিফিক্যালি ইন্টারন্যাশনাল ট্রেড করতে গেলে আমাদের ডলার লাগে, তাই তো? তাহলে ফরেন কারেন্সি যদি বেরিয়ে যায়, প্রত্যেকটা দেশের কাছে তার কাছে রিজার্ভ থাকে, যাকে বলা হয় ফরেক্স রিজার্ভ।
ওকে, তো আমাদের দেশের ফরেক্স রিজার্ভ মেনটেন করে কে? আরবিআই, রাইট? আচ্ছা, তো ইন্টারন্যাশনাল ট্রেড ডলারে পেমেন্ট হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্ট আমরা যখন করি ডলারেই পেমেন্ট করি না ডলারেই ক্যালকুলেট করি। তাহলে আমাদের দেশ থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, এটা কি ভালো জিনিস? আনসার ইজ না। তাহলে আমরা এক্সপোর্ট করব তবে তো আমাদের দেশের দিকে টাকা আসবে, হ্যাঁ কি না? ভেবে দেখো, একটা ইকোনমি আছে, যেই দেশের ইকোনমি ডিপেন্ড করছে ইম্পোর্টের উপরে, এটা কি ভালো জিনিস? তুমি ভাবো, একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিটা তারা টিকে আছে পাড়া প্রতিবেশীর থেকে ধার করে, সে ফ্যামিলির কি ইকোনমিক কন্ডিশন নিয়ার ফিউচারে শুধরানোর পসিবিলিটি আছে? না, যতদিন না পর্যন্ত তারা প্রোডাক্টিভ কিছু করছে। এই তো কথা। তাহলে প্রোডাক্টিভ কিছু করে কি করতে? এক্সপোর্ট প্রমোট করতে হবে ইম্পোর্টের জায়গায়। তাহলে এক্সপোর্টকে তুমি প্রমোট করবে তো পরে, আগে বাইরে থেকে তুমি যে ইম্পোর্ট করছো তার সাবস্টিটিউট কিছু বানাও, হ্যাঁ কি না? আগে তুমি যে জিনিসটা ইম্পোর্ট করছো তার আগে সাবস্টিটিউট বানাও, তারপরে তো তুমি এক্সপোর্ট করবে, হ্যাঁ কি না? ইয়েস, তোমরা 5 ইয়ার প্ল্যানিং তোমাদের পড়িয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে কথাগুলো। তাহলে আগে আমাদের করতে হতো কি? ইম্পোর্ট সাবস্টিটিউশন, মানে যে জিনিসটা আমরা ইম্পোর্ট করছি তার সাবস্টিটিউট কিছু বানাতে হবে। রিসেন্টলি আমরা দেখতে পাবো, এখন চলে আত্মনির্ভর ভারতের কথা, তাই না? মেড ইন ইন্ডিয়া, ভারতে আমরা বানাচ্ছি, সেলফ সাফিসিয়েন্সি। ডিফেন্সের ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই সেলফ সাফিসিয়েন্সি জায়গায় চলে গেছি, এবং সেটা চলছেও। এবং ডিফেন্সের ক্ষেত্রে এক্সপোর্ট আগে যেই পরিমাণে ছিল, লাস্ট 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিফেন্সের এক্সপোর্ট কিন্তু মোর দেন 40% বেড়ে গেছে। এটা কিন্তু খুব ভালো সাইন, গুড সাইন, একদমই ঠিক কথা। দেখো, ইন্ডিয়া অ্যাজ এ হোল যদি আমরা দেখি, যে ইন্ডিয়া কিন্তু ট্রেড কিন্তু সারপ্লাস ইন্ডিয়া নেই, ট্রেড ডেফিসিট রয়েছে, এবং ট্রেড ডেফিসিট আচ্ছা কাছা ডেফিসিট রয়েছে, নিয়ার অ্যাবাউট ডাবল। যা আমরা ইম্পোর্ট করি, যা এক্সপোর্ট করি, এক্সপোর্ট যা করি তার থেকে ইম্পোর্ট করি নিয়ার অ্যাবাউট ডবল, নিয়ার অ্যাবাউট, পুরোপুরি ডবল নয়, মোটামুটি 63 আর 36 ছিল। মানে 36 টাকা যদি আমরা এক্সপোর্ট করি, 63 টাকা আমরা কি করি? আমরা ইম্পোর্ট করি, মোটামুটি আমি যদি বলি ছোট করে। 63 টাকা যদি আমরা এক্সপোর্ট করি, সরি আমি উল্টোটা বললাম, 63 টাকা যদি আমরা ইম্পোর্ট করি, 36 টাকা আমরা এক্সপোর্ট করি। তো বুঝতে পারছো, তার মধ্যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার আবার যদি আমরা বাইল্যাটারাল ট্রেডের কথা দেখি, চীন ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া। টাটকা নিউজ, চীন হচ্ছে আমাদের সব থেকে বড় ট্রেডিং পার্টনার, এবং চীনের সঙ্গে আমাদের প্রায় 115 বিলিয়ন ইউএস ডলারের ট্রেড ডেফিসিট রয়েছে। মানে ভাবো, 115 বিলিয়ন ইউএস ডলার, ভাবতে পারছো? প্রচুর টাকা, প্রচুর টাকা। শুধু চীনের সাথে আমাদের এটা ট্রেড ডেফিসিট রয়েছে। অবাক কাণ্ড দেখতে গেলে আমেরিকার সঙ্গে কিন্তু আমরা ট্রেড সারপ্লাসে রয়েছি, যদিও সেটা আস্তে 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 কমছে। টেক্সটাইল, আমরা আমেরিকাকে লাস্ট 1 বছরের টেক্সটাইল এক্সপোর্টে উই আর নাম্বার 1, আমরা চীনকে পেরিয়ে গেছি। আগে চীন ছিল, কিন্তু চীনের প্রোডাক্টে আমেরিকার যেহেতু ট্যাক্স চাপিয়ে ছিল, তো চীনের প্রোডাক্টের যে তার যে এক্সপোর্ট টুয়ার্ডস আমেরিকা আগের তুলনায় কমে গেছে, সেই স্থানটা এখন ইন্ডিয়া নিয়ে নিচ্ছে। তো ইন্ডিয়া হচ্ছে এখন লার্জেস্ট এক্সপোর্টার অফ টেক্সটাইল। কোন দিকে বললাম? টুয়ার্ডস আমেরিকার কথা বলছি। যে কথাগুলো বলছি এগুলো মাথায় রেখো, কোনোটা কাকতালীয় কথা নয়, ঠিক আছে? কারেন্ট ইকোনমির কথা, এইগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আবারও তোমাদের বলছি, যদি তোমাদের মনে হয় এগুলো তোমাদের কাজে লাগছে, চাইলে তোমরা একটা কমেন্ট করতে পারো। একটা কমেন্ট তোমরা কেউ করো না, চাইলে তোমরা কমেন্ট করতে পারো। কিছুই না, যে অন্তত এটুকু বুঝবো যে তোমরা এই ভিডিওগুলো দেখো, বা তোমরা দেখো বা না দেখো, আমি এই সিরিজটা যখন আমি শুরু করেছি, আমি এটা শেষ করব, ঠিক আছে? থেকে যাবে এটা। যদি তোমাদের কেউ সিরিয়াস অ্যাসপিরেন্ট কেউ থাকো, নিশ্চয়ই তোমরা দেখবে এবং ইম্পর্টেন্সটা বুঝবে। ওকে, তাহলে দেখো, আমাকে যদি ইম্পোর্টকে যদি সাবস্টিটিউট করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে উৎপাদন করতে হবে। তো উৎপাদন কিভাবে করব? উৎপাদন করতে গেলে আমাকে কি করতে হবে? ল্যান্ড রিফর্ম করতে হবে, রাইট? ল্যান্ড রিফর্ম করতে হবে। ল্যান্ড রিফর্ম হয়ে গেল, তখন আমরা কি করলাম? আমরা তখন দেখলাম কি, যে ল্যান্ড রিফর্ম কোন কোন জায়গায় হয়েছে। খুব একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় গেছিল এমনটা নয়, কিন্তু বোঝা গেল। ইনিশিয়ালি আমরা চেয়েছিলাম ধানের কথা, যে যাতে ধান উৎপাদন করতে পারি, কারণ ভারতবর্ষের বেশিরভাগ লোকই ধানের উপর, চালের উপর ডিপেন্ডেবল, আমরা খাই। কিন্তু যে যে জায়গাতে চাল ভালো উৎপাদন হয়, কোটা, গঙ্গা, ব্রহ্মপুত্র ডেল্টা, রাইট? ফার্টাইল ল্যান্ড এই জায়গাগুলোতে হয়, কিন্তু ল্যান্ড রিফর্ম সাকসেসফুল সেরকম করে হয়নি যে আমরা করব। আর একটা ফার্টাইল জায়গা হচ্ছে পঞ্চনদ, আমরা পাঞ্জাব বলি। তো এই যে জায়গাটাও খুব ফার্টাইল,
কিন্তু ওই জায়গাটা ধানের থেকে গম ইজ ভেরি মাচ সুইটেবল। এবং তখন মার্কেটে অলরেডি এইচওয়াইভি সিডস এসে গেছে। তো তোমরা আশা করি জানো ডক্টর MS স্বামীনাথন জি তিনি কি করলেন, প্রপোজাল দিলেন এবং 60-60-এর দশকে আমরা কি করলাম, আমরা বাম্পার প্রোডাকশন করলাম তার হুইটে। কারণ তোমরা জানো যে গম উৎপাদন করতে গেলে তার একটা ক্লাইমেটিক কন্ডিশন লাগে। হ্যাঁ, খুব গরমে গম হয় না এবং গম উৎপাদন করতে প্রচুর জলও লাগে না। তাহলে যখন তার একটা ক্লাইমেটিক কন্ডিশন লাগে, যে ক্লাইমেটিক কন্ডিশনটা ওয়েস্টার্ন ইউপি, পাঞ্জাব, হরিয়ানা এই যে জোনটা, এই জোনটাতে খুব ভালো। এবং তোমরা জানো যে শীতকালে বৃষ্টিপাত গমের জন্য খুবই উপযোগী। তো সেটা একমাত্র ওই জায়গাতে হয় এবং আরেকটা জায়গাতে হয় করমণ্ডল কোস্টে, যাক সেটা কথা নয়। তো ওই যে জোনটাতে যেটা রয়েছে, তাহলে ওই যে জোনটাতে তো যেহেতু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গত কারণে ওখানে বৃষ্টি হয়, করমণ্ডল কোস্টে বৃষ্টি কিন্তু অন্য কারণে হয়, রিটার্নিং মনসুনের গত কারণে হয়। ওকে, ভারতবর্ষে দুটো জায়গায় রয়েছে যেখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়, কথাটা মাথায় রেখো ছোট্ট করে। যাক, তাহলে ওই জোনটাতে কি হলো না, গম চাষের জন্য সুইটেবল হলো। তাহলে গম চাষ ওখানে হলো এবং এত পরিমাণে বাম্পার প্রোডাকশন হলো। কেন হলো? নাম্বার 1 এইচওয়াইভি সিড, নাম্বার 2 পেস্টিসাইডস, নাম্বার 3 ফার্টিলাইজার্স, নাম্বার 4 হচ্ছে তোমার হাইলি আমি মেশিনারি ইউজ করেছি। এর ফলে কি হলো, বাম্পার প্রোডাকশন হলো। এবং অবভিয়াসলি ইরিগেশনের কথা আমি ভুলে গেছি বেমালুম। তো এই যে বাম্পার প্রোডাকশনটাকে আমরা কয়েন করার জন্য আমরা কি বলেছিলাম, গ্রিন রেভলিউশন। তো গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল কোন ক্রপকে দিয়ে, হুইটকে দিয়ে, মাথায় রাখবে, ঠিক আছে? এটা কিন্তু প্যাডি নয়, মাথায় রাখবে, রাইট? তো ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? ডক্টর MS স্বামীনাথনকে বলা হয়। তাই কখনো কখনো দেওয়া হয় যে MS স্বামীনাথন প্রাইজ কেন দেওয়া হয়, কোন ফিল্ডে দেওয়া হয়? তো তুমি বলো কোন ফিল্ডে দেওয়া উচিত, তাই না? তো এগ্রিকালচার ফিল্ডের সঙ্গে রিলেটেড যারা ব্যক্তি, যারা এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন আছে তাদেরকে আমরা এই পুরস্কারটা দিয়ে থাকি, ঠিক আছে? আমরা মানে গভর্নমেন্ট দেয়। ওকে, তো মনে থাকবে আশা করি ছোট ছোট কথা যেগুলো আমি বললাম। এবারে আসো, বলছে গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া প্রাইমারিলি ফোকাসড অন। আচ্ছা, যখন বলছি আরেকবার বলে দিই, তাহলে একেবারে আমাদের গল্পগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো ফাইনালি যখন এই গ্রিন রেভলিউশন হলো, এর ফলে কিছু খারাপ ইফেক্ট হলো। প্রথম কথা আমি খারাপ ইফেক্ট বলে নিই, সেটা হচ্ছে যে ইকোলজিক্যাল ডিগ্রেডেশন হলো। কেন? কারণ প্রচুর পরিমাণে পেস্টিসাইড, স্পেসিফিক্যালি DDT এই জাতীয় পেস্টিসাইড ইউজ করার ফলে বায়োম্যাগনিফিকেশন হয়ে গেল। ওকে, এবং বায়োম্যাগনিফিকেশন হয়ে যাওয়ার ফলে যেটা হলো যে ওখানে প্রচুর পরিমাণে অনেক ক্রিয়েচার আছে যেগুলো ল্যান্ডের কাছাকাছি থাকে। প্রথমত অনেক ক্রিয়েচার গায়েব হয়ে গেল। দ্বিতীয়ত যে বায়োম্যাগনিফিকেশন হয়ে যাওয়ার ফলে ভালচার, স্পেসিফিক্যালি ডাইক্লোফেনাক বলে এক ধরনের কীটনাশক হয়, যে কীটনাশকের অ্যানালিসিক ড্রাগ হিসেবে কাজ করতো। তো সে ভালচার পপুলেশন গায়েব হয়ে গেল। প্রচুর পরিমাণে আমরা মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে জল তুলে, যেহেতু ইরিগেট করেছি আমরা, তো সল্ট গুলো, সোডিয়ামের সল্ট গুলো মাটির উপরে চলে এসে মাটিকে প্রচুর লবণাক্ত করে দিল। তো সয়েলের হেলথ ডিগ্রেড করে গেল। ওকে, তার সাথে সাথে এই যে মানুষজন যারা বড় বড় চাষি ছিল, যারা আরো বড় লোক হয়ে গেল, কিন্তু যারা প্রান্তিক চাষি যারা ছিল না, তাদের হালাত কিন্তু খুব খারাপ হয়ে গেল। তাই গ্রিন রেভলিউশন যদি বলে কাকে বেনিফিট করেছে, যারা বড় বড় চাষি তাদেরকে বেনিফিট করেছে। আর এই গ্রিন রেভলিউশনের সব থেকে খারাপ দিক হচ্ছে কি, যে রিজিওনাল যে ব্যালেন্স না, রিজিওনাল কি বলবো, লোকজনের মধ্যে বৈষম্যতা, সেই বৈষম্যকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এই কথাগুলো আমরা ছোট্ট ছোট্ট কথা মনে রাখবো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বলতামই না, বড় কথা হচ্ছে এটা। ওকে, চলো কি বলছে দেখা যাক। বলছে গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া প্রাইমারিলি ফোকাসড অন, বলছে রেন ফেড এগ্রিকালচার। তাই কি আমি তোমাকে বললাম না? তারপর কি হলো, ড্রাই ল্যান্ড ফার্মিং টেকনিক, হুইট এন্ড রাইস প্রোডাকশন ইন সিলেক্টেড রিজিয়ন, ঠিক আছে? ইনিশিয়ালি হুইট, পরবর্তীকালে রাইস। ওকে, এটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে কি কি করেছিলাম আমরা? HYV সিড, ইরিগেশন, ফার্টিলাইজার, তাই না? মেনলি হুইটে ফোকাস করেছিলাম, পাঞ্জাব হরিয়ানা, পরবর্তীকালে রাইসকে আমরা ফোকাস করেছিলাম, রাইট? The term cropping pattern refers to, তো ক্রপিং প্যাটার্ন কাকে বলে? দেখো বেসিক্যালি কি জানো তো, সিজন ওয়াইজ যদি আমরা যদি ক্রপ পাল্টাই, তো তাকে আমরা বলবো কি ক্রপিং প্যাটার্ন। ওকে, ধরে নাও বর্ষাকালে ধান চাষ করলাম আমি, কারণ তখন অটোমেটিক্যালি আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত আমরা মনসুনের উপর ডিপেন্ডেন্ট, এখনো পর্যন্ত যে বর্ষার উপর চাষ করে আমরা, বর্ষার উপর ভিত্তি করে আমরা চাষাবাদ করি। তো এরপরে যখন খরা হলো, যখন বৃষ্টিপাত বা এত নেই, তখন আমরা কি করলাম, এমন কিছু
চাষ করলাম, যেমন ডাল ডাল জাতীয় এগুলো চাষ করার জন্য এত জলও লাগে না। এই সময় কিন্তু তোমরা জানবে, নিশ্চয়ই যারা তোমাদের গ্রামে বাড়ি তোমরা জানবে যে এই সময় বিভিন্ন ডাল জাতীয়, বিশেষ করে ওই বলো মুগ ডাল, তাই না, এই সময় পাকে ওইগুলো তুলতে হয়, বা এই সময় লঙ্কা, তো এগুলোকে চাষ করা হয়। তো ক্রপিং প্যাটার্ন তাহলে কাকে বলে? বলছি ইউজ অফ ইরিগেশন সিস্টেম না, এর সঙ্গে ক্রপিং প্যাটার্নের কোনো লেনাদেনা নেই। সিজন ওয়াইজ অ্যালোকেশন অফ ক্রপ ওভার টাইম অ্যান্ড স্পেস, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, বেশ। ক্রপিং প্যাটার্ন ডিনোটস দ্য proportion of land area under different crops during various agricultural season influenced by climate, soil and socio-economic factors, right? সেগুলোকে আমরা কি বলি? ক্রপিং প্যাটার্ন বলি। ধরো শীতকালে দেখবে প্রচুর পরিমাণে আমরা কফি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলো আমরা চাষ করি, বিট, গাজর এগুলো চাষ করি। তো ক্রপিং প্যাটার্ন এটাকেই বলে যে সিজনের সাথে সাথে যখন আমরা করব, রাইট? আচ্ছা, এর সঙ্গে মিক্সড ফার্মিং কিন্তু আবার আলাদা, বুঝতে পারলে? মিক্সড ফার্মিং কাকে বলে? আচ্ছা আমি বলে দিই, শোনো, মিক্সড ফার্মিং কাকে বলে? মিক্সড ফার্মিং মাথায় রাখবে যে এগ্রিকালচারের সাথে সাথে যদি অ্যানিম্যাল হাজবেন্ডারি করা হয় তাকে বলবো আমরা মিক্সড ফার্মিং। বোঝা গেল? মিক্সড ফার্মিং, মিশ্র কৃষি। এগ্রিকালচারের সাথে সাথে যদি আমরা অ্যানিম্যাল হাজবেন্ডারিও করি তাকে আমরা বলবো কি না মিক্সড কৃষি, মিশ্র কৃষি বলবো। আর যদি বলে কখনো কখনো আসে যে ক্রপ রোটেশন কাকে বলে, দেখো ক্রপ রোটেশন কিন্তু আবার আলাদা। ওকে, ক্রপ রোটেশন বলতে বোঝায় যে সারা বছর জমিতে একই রকম টাইপের ক্রপ উৎপাদন না করে বছরের বিভিন্ন সময় আমরা কি করলাম, বিভিন্ন রকম ক্রপ আমরা উৎপাদন করলাম, এবং তাতে কি হয়, সয়েল হেলথ যাতে বজায় থাকে। ওকে, তো সেটাকে আমরা কি বলি? ক্রপ রোটেশন। ওকে, বলে ক্রপ রোটেশন। ঠিক আছে, আমরা কিন্তু এটা মনে রাখবো। বলছো হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল সেক্টর, বলছো নিচের কোনটা একটা ফিচার নয় জানতে চেয়েছে। সিজনাল এমপ্লয়মেন্ট, আচ্ছা সিজনাল এমপ্লয়মেন্ট ঠিক কথা, একদম সত্যি কথা, ঠিকই আছে। লার্জ স্কেল মেকানাইজেশন আছে কি? স্মল অ্যান্ড ফ্র্যাগমেন্টেড হোল্ডিংস, ডিপেন্ডেন্সি অন মনসুন, একদমই ঠিক কথা। ঠিক আছে, তো যেটা হবে না সেটা হচ্ছে লার্জ স্কেল মেকানাইজেশন, এটা হবে না। বেশ, পরবর্তী প্রশ্ন চলো, এবং আজকের মতো লাস্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দিন আমরা আবার 26 তারিখ থেকে আবার 50 অব্দি করবো। খারিফ ক্রপ কাকে বলে? দেখো রবি বলতে যেগুলো শীতকালে হয় সেগুলোকে রবি ক্রপ বলি। খারিফ ক্রপ কাকে বলে? যেগুলো বর্ষাকালে হয় তাকে আমরা বলি কি? তাহলে দেখো কি কি আছে, তাহলে সামার অ্যান্ড হারভেস্টেড ইন অটাম, তাই তো, তাকেই তো বলবো আমরা খারিফ ক্রপ। উইন্টার যদি হতো তাহলে তাকে আমরা কি বলতাম? রবি ক্রপ বলতাম, তাই না? বাস, তাহলে খারিফ ক্রপের মধ্যে কে কে পড়ে পরীক্ষায় এগুলো আসে, দেখো প্যাডি, মেইজ, কটন, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, যেগুলো অনসেট অফ মনসুনের জন্য করা হয় এবং হারভেস্ট করা হয় অ্যারাউন্ড অক্টোবরের দিকে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ। ওকে, যদি তোমাদের ভালো লেগে থাকে চাইলে তোমার চ্যানেলটাকে লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, তোমার সেই বন্ধুটার মধ্যে সঙ্গে শেয়ার করো যার জেনুইনলি মানে তার প্রয়োজন রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের মোটামুটি কোর কি কনসেপ্ট গুলো আমি পড়িয়ে যাচ্ছি, প্রবলেম হওয়ার কথা নয়। দেখতে থাকো, নোট নিতে থাকো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।